হয়তো দাম দিয়েছে নতুন জাহাজের, কিনে এনেছে পুরাতন জাহাজ। আমি এটা সন্দেহ করতে পারি। এই জন্য আমি বলি যে জাতীয় পর্যায়ে তদন্ত করতে হবে, এমনকি আন্তর্জাতিক ভাবে তদন্ত নিতে হবে। টেকনিক্যালটা অ্যাফোর্স করবে, সবাই তো জানতো র সবখানে আছে, একটাও র এজেন্টকে তো ধরা হলো না। কেন ধরা হলো না? এটা অবশ্যই ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা, যেখানে নিরাপত্তা, যেখানে গোয়েন্দা নিরাপত্তা একটা গুরুতর বিষয়, যে এটা কোন দলকে খাটো করার জন্য নয়, সেই দলগুলোর আত্মজিজ্ঞাসা সৃষ্টি করার জন্য যে আপনার দলে কাদেরকে নেতা কর্মী বানিয়েছে। আমাদের ফাইটার পাইলট তৌকির একা কেন ছিল? আসলে ও একা সোলো ফ্লাইট করছে। আমাদের প্রশিক্ষণের মধ্যে একটা নিয়ম আছে, যখন একটা পাইলট একটা মানে পৌঁছে যায় যে প্রশিক্ষক ছাড়া একা সে নিরাপদে বিমানটা উড়িয়ে নিয়ে যেতে পারবে, তারপর কিছু বিভিন্ন এক্সারসাইজ করার পর নিরাপদে ফিরে আসতে পারবে এবং ল্যান্ড করতে পারবে, এটাকে বলা হয় সোলো ফ্লাইট, একক ফ্লাইট করতে হয়। এটা আমাদের প্রশিক্ষণের অংশ, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে আমি জানি না যে এখানে অবশ্যই একটা টেকনিক্যাল কোনো বিষয় আছে। টেকনিক্যাল বিষয়টার তদন্ত তো টেকনিক্যালি এফোর্স করবেন, সেটা করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই যেটা তুললেন, ব্যারিস্টার সারওয়ারও তুললেন, যেন ইসমাইল সম্রাটও তুললেন, আমি প্রফেসর কলিমুল্লাহর কথাটা শুনতে পারিনি, অভিনয় তুলেছেন, যে এই যে ডিফেন্স সেক্টরে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে কেনাকাটার মধ্যে ওই একই দুর্নীতি কি আছে? সন্দেহ হ্যাঁ আছে। আর এটা তো মানুষের জীবন নিয়ে খেলা, জাতীয় নিরাপত্তা নিয়ে খেলা, এবং বলা যায় যে এটা দেশের সাথে দেশদ্রোহিতা করার সমান। আমি এখানে বলবো, ব্যারিস্টার সারওয়ার যে কথাটা বললেন আমি একমত। এখানে রয়ের কি ভূমিকা আছে? যদি সেই প্রধানমন্ত্রীর ভূমিকা থেকে থাকে 17-16 বছরের, যদি তার মন্ত্রণালয়ের ভূমিকা থাকে, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা থাকে, দলীয় নেতাদের ভূমিকা থাকে, তাহলে অবশ্যই হয়তো দাম দিয়েছে নতুন জাহাজের, কিনে এনেছে পুরাতন জাহাজ। আমি এটা সন্দেহ করতে পারি। এই জন্য আমি বলি যে জাতীয় পর্যায়ে তদন্ত করতে হবে, এমনকি আন্তর্জাতিক ভাবে তদন্ত নিতে হবে। টেকনিক্যালটা অ্যাফোর্স করবে, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা। এটা আমি তো আপনারা বলেছেন, ব্যারিস্টার সারওয়ারও বলেছেন, সম্রাট ভাই বললেন, এটা একটা মানবিক বিপর্যয় অবশ্যই, কিন্তু কৃত্রিম ভাবে তৈরি করা মানবিক সরকারি ব্যবস্থা দায়ী। একই সাথে আমি বলবো জাতীয় নিরাপত্তার জন্য একটা বিপর্যয়, একটা মিলিটারি ডিজাস্টার। সুতরাং এইটা নিয়ে আমাদের কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। আশা করি এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, কারো প্রতি ফিয়ার ও ফেভার না রেখে সঠিকভাবে একটা বলিষ্ঠ তদন্ত করবেন, এবং তদন্তের জন্য যে ব্যক্তিদের নিয়োগ করবেন সেখানে কোনো রাজনীতি যেন না থাকে। এই রাজনীতি থাকলে ওই বিডিআর হত্যাকাণ্ডের যে রাজনীতি ছিল এবং এখানেও তাই হয়ে যেতে পারে, আমরা চাই না সেটা হোক। আর এই যে র মুক্ত, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখনো মনে করি রয়ের প্রভাব আছে, বিদেশি গুপ্তচরদের প্রভাব এখনো আছে। আমি এক সময় সামরিক বাহিনীতে এই গোয়েন্দা পেশায় যুক্ত ছিলাম, আমি জানি। একটা বিষয় সবার নলেজের জন্য তুলতে চাই, যদি কোনো বিদেশি দূতাবাস, তাদের কোনো গোয়েন্দা বাহিনী কোনো লোক যে দেশে তারা অবস্থান করছেন সেই দেশের নাগরিককে কোনোভাবে প্রভাবিত করে তাদের তথ্য দেওয়ার জন্য প্রলোভন দেখায়, তাহলে পরে আমাদের কাউন্টার ইন্টেলিজেন্সের কাজ তাদেরকে উদ্ঘাটন করা এবং সেই সমস্ত ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া 24 ঘন্টার নোটিশে। এটাই নিয়ম। আমি লন্ডনে ছিলাম, ওখানে আমি বলা যায় বাংলাদেশের পক্ষে কিছু কাজ করেছি।
NSA এর পক্ষ থেকে। তখন আমি জেনেছি ব্রিটিশ ইন্টেলিজেন্স তাই বলে, ওরা আমাকে ডেকে বলে আমরা জানি তুমি কে, ব্রিটিশ নাগরিককে চেষ্টা করবো না তোমার কোন এজেন্ট বানানোর জন্য, যদি বানাও আমরা কিন্তু সাথে সাথে তোমাকে পার্সোনা নন গ্রাটা করে তোমাদের দেশে পাঠিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এই গোয়েন্দাগিরিতে যুক্ত হবে বিদেশের সাথে, তাদের অবশ্যই দেশদ্রোহিতার জন্য মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা 11 মাস না 12 মাস হয়ে গেল, কই সবাই তো জানতো র সবখানে আছে, একটাও র এজেন্টকে তো ধরা হলো না। কেন ধরা হলো না? এটা অবশ্যই ডক্টর ইউনূসের সরকারের একটা ব্যর্থতা, যেখানে নিরাপত্তা, যেখানে গোয়েন্দা নিরাপত্তা একটা গুরুতর বিষয়। এই গোপালগঞ্জের ঘটনাটা হলো, ওখানে তো বিশাল আকারে একটা গোয়েন্দা ব্যর্থতা হয়েছে, অবশ্যই ব্যর্থতা হয়েছে। এগুলো তো সরকারকে দেখতে হবে। আর শেষ কথা যে সমর ভাই যেটা বললেন, সস্তা রাজনীতি করা যায়, মানবিক বিপর্যয়, এতগুলো জীবন প্রাণ গেল, একটা জাতীয় দুর্যোগের মতো অবস্থা দাঁড়িয়েছে, নিরাপত্তার উপরে দুর্যোগ আসছে, আজকে বিমান বাহিনীর দুর্বলতা প্রকাশ হয়ে গেল সবার কাছে। সেখানে দলের নেতারা যাচ্ছে শত শত লোক নিয়ে। অবশ্যই একটা শক্তিশালী জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে, ইন ডেপথ একটা স্টাডি করতে হবে গত 15-20 বছর ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে কি হয়েছে, কি ধরনের কেনাকাটা হয়েছে, কি দুর্নীতি হয়েছে, কোথায় ডিফেন্স বাজেটটা অপচয় করা হয়েছে, এইগুলো সব বের করে আনা উচিত। এবং এটা জাতীয় নিরাপত্তার স্বার্থে খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে যে টেকনিক্যাল যে ফল্ট, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ফল্ট যেটা হয়েছে, সেগুলো তারা টেকনিক্যাল লেভেলে করতে পারবেন, বুঝতে পারবেন। তৃতীয় বিষয়টা আমি বলবো যে এখানে কোন রকমের স্যাবোটাজ আছে কিনা। স্যাবোটাজের বিষয়টা দুই পর্যায়ে, একটা হলো বিমান বাহিনীকে পঙ্গু করে ফেলা, এটা একটা ন্যাশনাল লেভেলের স্যাবোটাজ। এই যে পুরনো জাহাজ কেনা, এই পুরনো কি বলে পার্টস কিনে নিয়ে আসা, জোড়াতালি দিয়ে চালানো, এটা কিভাবে সম্ভব? এখানে আমাদের বলতে হবে যে শুধুমাত্র বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এর একটা প্রশ্ন আছে, এতদিন ধরে চলছে, এটা কেউ কখনো কোনো তুলে ধরতে পারলো না কেন? এগুলো কিন্তু করে ফেলা উচিত। এটা এই মানে না এই যে আমি কোন বিমান বাহিনীকে খাটো করে দেখছি, মোটেই না। আমি তাদের পক্ষেই বলছি যে তাদের ভবিষ্যতে নিরাপত্তার জন্য, প্রত্যেকটা ফাইটার পাইলটের নিরাপত্তার জন্য এই তদন্তগুলো করা দরকার। আচ্ছা, এরপরে সার্বিক ব্যাপারে বলবো, সংস্কার কথা বলছিলেন বা আপনার নৈতিকতার প্রশ্ন বলছেন। আমাদের সবচেয়ে বড় সমস্যাটাই তো হলো রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর অপসংস্কৃতি। যত সংস্কার আপনার প্রশ্ন তুলেছিল, 11টা কমিশন আছে, 6টা প্রায়োরিটি করেছে, কিন্তু আমরা তো দেখলাম না। রাজনীতি যদি আমাদের মূল সমস্যা হয়, রাজনীতিতে যদি নৈতিকতার প্রশ্ন সমস্যা হয়, সততা, নীতিবান নেতৃত্বের প্রশ্ন হয়, দলীয় সংস্কৃতি, দলগুলো যদি ফুল অফ ক্রাইম, কারাপশন, ভায়োলেন্স হয়, এবং যারা ক্রাইম, কারাপশন, ভায়োলেন্স করে তাদেরকে দিয়ে যদি দল চলতে থাকে, এখন যেটা আমরা দেখছি, তাহলে কি করে আমাদের দেশের রাজনীতিটা ভালো হবে? তারপরে আমি একটা কথা বলবো যে এটা কোন দলকে খাটো করার জন্য নয়, সেই দলগুলোর আত্মজিজ্ঞাসা সৃষ্টি করার জন্য যে আপনার দলে কাদেরকে নেতা কর্মী বানিয়েছে, এখন তাদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, কয়েক হাজার আপনার বহিষ্কার করছেন, ওই বহিষ্কার করার লোকরাই তো আমার নেতৃত্ব দিচ্ছে। বুঝতে হবে রাজনীতির কত বড় সংকট আপনার সৃষ্টি করেছেন, যার ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বিদেশি রাজনৈতিক প্রভাব, আধিপত্য, ভারতীয় আধিপত্য আজকে আমাদের গ্রাস করতে যাচ্ছে, মূলত রাজনৈতিক দলের দুর্বলতার কারণে, যে দলের মধ্যে ভালো কোনো মানুষ নেই। একই সাথে বলবো ভালো মানুষ তো আমাদের দেশে অনেক আছেন, সৎ, নীতিবান, নৈতিক নেতৃত্ব দেওয়ার মতো বিজ্ঞ, অভিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষ অনেক আছেন।
তারা কিন্তু এগিয়ে আসেন না রাজনীতিতে। কেন তারা এগিয়ে আসছেন না? এখন তো কোনো ভয় নাই, এখন তো তেমন কোনো ঝুঁকি নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, বাংলাদেশের যত ভালো মানুষরা, যা মনে করেন ভালো, সৎ, নীতিবান, নৈতিক, তাদেরকে এগিয়ে আসা উচিত। নতুন দলগুলোকে খাটো না করে আপনার যে দলের আইডিওলজি আপনাদের পছন্দ সেই দলে যুক্ত হবেন, সেই দলে এগিয়ে আসুন। দলগুলোর মধ্যে আমি বলবো নৈতিক মূল্যবোধের জাগরণ ঘটিয়ে তুলুন। এই জন্য আমরা নৈতিক সমাজটা গঠন করেছি, যার মূল কথাই হলো আমরা রাজনীতিকে দুর্নীতি শূন্য করতে চাই, আমরা সমাজকে দুর্বৃত্তায়ন শূন্য করতে চাই, আমরা রাষ্ট্রকে স্বৈরতন্ত্র শূন্য করতে চাই। এই ধরনের দৃষ্টিভঙ্গি নিয়ে যদি নতুন দলগুলো এগিয়ে আসে, তাহলে মনে হয় একটা সুযোগ সৃষ্টি হবে, ভালো মানুষরা রাজনীতির মধ্যে তাদের অবস্থান সৃষ্টি করতে পারবে। ধন্যবাদ।